গুড মর্নিং। আজকে আমরা ডাল্টনের পরমাণুবাদ নিয়ে আলোচনা করব। ডাল্টনের পরমাণুবাদ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের অবশ্যই জানতে হবে পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলবো না, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। কার ক্ষুদ্রতম কণা? অবশ্যই খেয়াল রাখবে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণু কে আবিষ্কার করেন এই প্রশ্ন প্রায়শই আসে। এটা খেয়াল রাখবে, পরমাণু আবিষ্কার করেন ডিমোক্রিটাস। এই জায়গাটাতে খুবই ভুল হয়, তোমরা প্রায়শই বলো পরমাণু আবিষ্কার করেন ডাল্টন, কিন্তু খেয়াল রাখবে ডাল্টন সঠিক উত্তর হবে না, পরমাণু আবিষ্কার করেন ডিমোক্রিটাস। আজকে আমরা আলোচনা করব ডাল্টনের পরমাণুবাদ। তো খেয়াল রাখো, ডাল্টনের পরমাণুবাদে 5টা পয়েন্ট আছে। 5টা পয়েন্টের প্রথমটাতে আমাদের কি লিখতে হবে? আমরা যদি প্রথম পয়েন্টে সংজ্ঞাটা লিখে দিই তাহলেই হবে। অর্থাৎ প্রথম পয়েন্ট কি হবে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। কি পয়েন্ট? না, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। 2 নম্বরে কি? পরমাণুকে ভাঙা যায় না, সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না। তা প্রথম আমরা কি জানলাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণুকে কি করা যাবে না? ভাঙা যাবে না, সৃষ্টি করা যাবে না এবং ধ্বংস করা যাবে না। 3 নম্বরে আমাদের কি জানতে হবে? না, মৌল যদি একই হয় তাহলে তার প্রতিটি পরমাণুর ধর্ম এবং ওজন কি একই হবে? ধর্ম এবং ওজন একই হবে। কার ক্ষেত্রে? না, একই মৌলের প্রতিটি পরমাণুর ধর্ম এবং ওজন একই হবে। ব্যাপারটা কি রকম? না, তোমরা জানো, যদি আমরা লোহার কথাই বলি, বিভিন্ন কোম্পানি তোমরা লোহা দেখতে পাও। কি দেখতে পাও? টাটা, এসআরএমবি, স্যাম, আরো বিভিন্ন কোম্পানি তোমরা লোহা দেখতে পাবে, বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া থাকে। আমরা প্রত্যেকটা কোম্পানির যদি লোহার দণ্ড নিই এবং এই প্রত্যেকটাকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে সবশেষে যে কণাটা পাবো, যেটাকে আর ভাঙা যাচ্ছে না, প্রতি ক্ষেত্রে যদি আমরা সেই কণাগুলো কালেক্ট করি তাহলে আমরা কি দেখতে পাবো? যে যেখান থেকে আমরা লোহা কালেক্ট করি না কেন, লোহার ক্ষুদ্রতম কণা কালেক্ট করি না কেন, প্রতি ক্ষেত্রে কি হবে? ধর্ম এবং ওজন একই হবে। অর্থাৎ মৌল যদি একই হয় তার প্রত্যেকটা পরমাণুর ধর্ম এবং ওজন কি হবে? একই হবে। এটা শুধু লোহা নয়, তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো মৌল, যে কোনো মৌলের প্রতিটি পরমাণুর কি হবে? ধর্ম এবং ওজন একই হবে। এরপরে কি? 4 নম্বরটা খুবই সহজ। মৌল যদি আলাদা হয় অর্থাৎ ভিন্ন মৌলের প্রতিটি পরমাণুর ধর্ম এবং ওজন ভিন্ন হবে। অর্থাৎ একই জায়গায় ভিন্ন বসিয়ে দিলেই আমরা 4 নম্বর পয়েন্টটা পাবো। অর্থাৎ যদি পৃথক দুটো মৌল হয়, ধর একটা লোহার খণ্ড আর একটা আমরা নিলাম অ্যালুমিনিয়াম ব্লক। এই এখান থেকে যদি আমরা একটা ক্ষুদ্র কণা নিই
অবশ্যই ক্ষুদ্রতম কণা, এবং এখান থেকে যদি অর্থাৎ লোহার একটা ক্ষুদ্রতম কণা নিলাম, অ্যালুমিনিয়ামের একটা ক্ষুদ্রতম কণা নিলাম, এদের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এদের ওজন এবং ধর্ম কিন্তু একই হবে না, পৃথক হবে। অর্থাৎ ভিন্ন মৌলের প্রতিটি পরমাণুর ধর্ম এবং ওজন কি হবে? ভিন্ন হবে। আর একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যেখানে কি বলা হচ্ছে না মৌলগুলো যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয় তাহলে তারা কি করবে? সব সময় পরমাণুর পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে। ব্যাপারটা কিরকম একটু লক্ষ্য করো। ধরো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে উৎপন্ন হয় কি? জল বা জলীয় বাষ্প। এর হাইড্রোজেনের 4টি পরমাণু আছে, অক্সিজেনের 2টো পরমাণু, অনুপাত কি? 2:1। এটা পূর্ণ সংখ্যা এবং এই অনুপাতটা কি হচ্ছে? সরল। অর্থাৎ বিভিন্ন মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে তারা কিভাবে যুক্ত হবে? পরমাণুর পূর্ণ সংখ্যার সরল অনুপাতে। এই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। তা ডাল্টনের পরমাণুবাদের 1 নম্বরে আমরা কি বলবো? প্রতিটি মৌলের কি হচ্ছে না ক্ষুদ্রতম কণাকে আমরা বলবো পরমাণু। পরমাণুকে আমরা কি করতে পারবো না? ভাঙতে পারবো না, সৃষ্টি করতে পারবো না, বা ধ্বংস করতে পারবো না। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় যে পরমাণুগুলো ছিল সেগুলোই আছে, তার মধ্যে কোনো চেঞ্জ আসেনি। অর্থাৎ পরমাণু সংখ্যা বৃদ্ধিও পায়নি, কমেও যায়নি। কারণ পরমাণুকে ভাঙা যায় না, সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। তারপর আমরা কি জানলাম? মৌল যদি একই হয়, যদি প্রত্যেকটা মৌল লোহা হয়, তো লোহার বিভিন্ন জায়গা থেকে আমরা যদি খণ্ড কালেক্ট করি তাহলে প্রত্যেকটা খণ্ড থেকে আমরা যদি ক্ষুদ্রতম কণা নিই অর্থাৎ পরমাণু নিই, তাহলে প্রত্যেকটা কণার ক্ষেত্রে আমরা কি দেখবো? তাদের ওজন এবং ধর্ম একই হচ্ছে। আর যদি আমরা দেখতে পাই মৌল দুটো আলাদা, অর্থাৎ একটা ধরো লোহা আর একটা তামা বা অ্যালুমিনিয়াম, তার 3 জায়গা বা 2 জায়গা থেকে আমরা যে কণা পাচ্ছি, অর্থাৎ লোহার একটা ক্ষুদ্র কণা বা ক্ষুদ্রতম কণা, অ্যালুমিনিয়ামের ক্ষুদ্রতম কণা এবং তামার ক্ষুদ্রতম কণা, এই 3টে কণা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাবো? প্রত্যেকটা কণার ধর্ম এবং ওজন কি হচ্ছে? আলাদা হচ্ছে। আর সবশেষে আমরা কি জানলাম? মৌলগুলো যুক্ত হয়ে কি করে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যখন মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখন তারা কি করবে? পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে। এখানে এগুলো দেখলে এই ক্লাসের শেষে তোমাদের কি থাকবে না স্টাডি ম্যাটেরিয়াল গুলো এই বইয়েই তোমরা দেখতে পাবে। চাইলে তোমরা কি করতে পারো? ভিডিওটা পজ করে কপি করে নিতে পারো বা সেখান থেকেই পড়ে নিতে পারো। তাহলে আমরা পড়লাম ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদ যদি তোমরা ঠিক করে পড়ে নিতে পারো তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। কি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন? না ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি বা সীমাবদ্ধতা। ত্রুটি বা সীমাবদ্ধতা। যে দেখো ডাল্টনের পরমাণুবাদে যেগুলো পড়েছি প্রত্যেকটারই সীমাবদ্ধতা আছে বা ত্রুটি আছে। প্রথম আমরা কি পড়েছি? 1 নম্বরে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এখন আমরা প্রত্যেকেই জেনে গেছি, তোমরাও জানো যে মৌলিক পদার্থের আরো ক্ষুদ্র কণা হয়, সেগুলো কি না পরমাণুকে আমরা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনে ভেঙে ফেলতে পারি। অর্থাৎ এটা যদি একটা পরমাণু হয়, এই পরমাণুকে ভেঙে আমরা কি পেতে পারি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিটিভ, নেগেটিভ, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না এটা সঠিক নয়। পরমাণুকে আমরা কি করতে পারি? আরো ক্ষুদ্র অংশে ভাঙতে পারি। সেটা কি? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তাহলে প্রথমে সেখানে আমরা জেনেছিলাম ক্ষুদ্রতম কণা পরমাণু, এটা কিন্তু ঠিক নয়, পরমাণুকেও আমরা ভাঙতে পারি।
2 নম্বরে কি ছিল? ভাঙা যায় না, সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। তাহলে ভাঙা যায় না যেটা, সেটা দেখলাম যে ভাঙা যায়। পরমাণুকে আমরা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনে ভেঙে ফেলতে পারি। তারপরে ছিল সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। কিন্তু তেজস্ক্রিয় বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে একটা মৌল থেকে আর একটা মৌল আমরা সৃষ্টি করতে পারি। যেমন দেখো, আমরা যদি সাধারণ হাইড্রোজেনের সঙ্গে ট্রিটিয়ামের বিক্রিয়া করাই, তাহলে আমরা কি পেতে পারি? বিক্রিয়াটা তোমরা এভাবেই লিখতে পারো, অর্থাৎ হাইড্রোজেন ধ্বংস হচ্ছে এবং তেজস্ক্রিয় বিক্রিয়ায় হিলিয়াম উৎপন্ন হচ্ছে। অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদে আমরা যে বলেছিলাম পরমাণু সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, সেটা কিন্তু ঠিক নয়। তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে কোনো মৌলের পরমাণু ধ্বংস করে আমরা অন্য মৌলের পরমাণু সৃষ্টি করতে পারি। 3 নম্বরে আমরা কি পড়েছিলাম? একই মৌলিক পদার্থের প্রতিটি পরমাণুর ধর্ম এবং ওজন একই হবে, কিন্তু আইসোটোপ আবিষ্কারের পর কি দেখলাম? দেখো, একটা উদাহরণ নিচ্ছি আমরা। আইসোটোপ কাকে বলছি না? একই মৌলের যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা পৃথক তাদেরকে আমরা কি বলছি? আইসোটোপ। তাহলে দেখো, হাইড্রোজেনের 3টে আইসোটোপ। এখানে দেখো প্রত্যেকটারই কিন্তু ভর সংখ্যা আলাদা, অর্থাৎ এদের কিন্তু প্রতিটি পরমাণু ওজন আলাদা হবে এবং বেশ কিছু ভৌত ধর্মে এদের পার্থক্য লক্ষ্য করা যায়। এক্ষেত্রে মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, হাইড্রোজেনের 3য় আইসোটোপ অর্থাৎ ট্রাইটিয়াম বা ট্রিটিয়াম কিন্তু রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয় মৌল। তাহলে আমরা 3টে সীমাবদ্ধতা পড়লাম। 4 নম্বরে আমরা কি পড়েছিলাম? যে মৌল যদি আলাদা হয় তাহলে অবশ্যই তাদের প্রতিটি পরমাণুর ধর্ম এবং ওজন পৃথক হবে। কিন্তু আইসোবার আবিষ্কারের পর কি দেখলাম? দেখো, তিনটে মৌল, আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, প্রত্যেকটাই পৃথক মৌল, কিন্তু লক্ষ্য করো তাদের ভর সংখ্যা একই, অর্থাৎ এদের প্রত্যেকটা পরমাণুর ওজন কিন্তু একই হবে। অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদে যেখানে বলা হয়েছিল মৌল আলাদা হলে তাদের ধর্ম এবং ওজন আলাদা হবে, সেটা কিন্তু সঠিক নয়। ওজন একই হয় এবং সেটা আইসোবারের ক্ষেত্রে। 5 নম্বর পয়েন্টে আমরা কি পড়েছি না? মৌলগুলো পরস্পর রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে তখন তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। কিন্তু বর্তমানে এরকম অনেক যৌগ দেখা গেছে যে ক্ষেত্রে মৌলগুলো ভগ্নাংশের অনুপাতে যুক্ত হয়েছে। কিছু উদাহরণ দিচ্ছি দেখো। আয়রনের একটা অক্সাইড, যেখানে লোহার একটা থেকে কম অর্থাৎ 0.95টা পরমাণুর সঙ্গে অক্সিজেনের একটা পরমাণু যুক্ত হয়েছে। কপারের সালফাইড, 1.7টা কপারের সঙ্গে একটা সালফার পরমাণু যুক্ত হয়েছে। টাইটানিয়াম অক্সাইড, যেখানে টাইটানিয়ামের 0.75টা পরমাণুর সঙ্গে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে। এই যৌগগুলোকে আমরা কি বলি? বার্থেলোডীয় যৌগ। এবং যে ক্ষেত্রে ডাল্টনের 5 নম্বর পয়েন্ট মেনে যৌগ গঠিত হচ্ছে, অর্থাৎ মৌলগুলোর পরমাণু কি হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করছে, সেই যৌগগুলোকে আমরা বলি ডাল্টনীয় যৌগ। অর্থাৎ এই যৌগগুলো বাদ দিয়ে তোমরা কমন যে যৌগগুলো জানো, জল, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, যে কোনো কমন যৌগই কিন্তু ডাল্টনীয় যৌগের উদাহরণ। পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন, বার্থেলোডীয় যৌগের উদাহরণ দাও।
এবং তোমরা এক্ষেত্রে আরো দেখবে স্টার্চ, সেলুলোজ, যেগুলো হচ্ছে জটিল গঠন বিশিষ্ট অধিক আণবিক গুরুত্ব বিশিষ্ট যৌগগুলো, সেক্ষেত্রে বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণ সংখ্যার অনুপাতে তো যুক্ত হয়, কিন্তু সেই অনুপাতটা সরল হয় না। তো এগুলো হচ্ছে লিমিটেশন। এবং 6 নম্বরে একটা লিমিটেশন তোমরা অবশ্যই খেয়াল রাখবে, সেটা কি না, ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে গেল-ল্যাসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা যায় না। তাহলে আজকে আমরা কি পড়লাম? ডাল্টনের পরমাণুবাদ পড়লাম, পরমাণু কাকে বলে পড়লাম, পরমাণু কে আবিষ্কার করে পড়লাম, এবং আরো কি পড়লাম? ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা বা ত্রুটি। আজকের মতো এতটাই, ধন্যবাদ।